ট্রান্সলেশন এটা ছিল তাই তো? ট্রান্সলেশন রতন ছিল তো? হ্যাঁ স্যার। বলো কি করেছো? করেছো তো এটা? রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না? হ্যাঁ স্যার করেছি, খাতায় আছে। বলো। স্যার পেজটা বার করে নি। তোমাদের ক্লাসে এত কম লোকজন? সবাই বিসিএস পরীক্ষা হয়ে গেছে বলে কি আর ক্লাস করছে না নাকি? বলো অন্যরা, বলো যারা ক্লাসে আছো। দীপিকা, ব্রজগোপাল, তোমরা করেছো ওই প্যাসেজটা? স্যার রতন ডিড নট সে এনিথিং এলস। কোনো কথা জিজ্ঞাসা করলো না বলে, জিজ্ঞাসা। তাহলে ডিড নট সে তো নয়, স্যার জিজ্ঞাসা করেন। তাহলে এটা কি এরকম হবে, রতন আস্ক নো মোর এনি কোয়েশ্চেন। দাঁড়াও, রতন ডিড নট আস্ক এনিথিং মোর, আর কোনো কথা জিজ্ঞাসা করলো না, এনিথিং মোর। রতন ডিড নট আস্ক এনিথিং মোর। আবার এখানে ডিড নট আস্কের বদলে রতন আস্কড নাথিং মোর। যেহেতু তুমি এখানে প্রথমে ডিড নট করেছিলে তাই এখানে এনিথিং করা হলো, কিন্তু তুমি যদি এখানে নটটা না করে আস্কড করো, পজিটিভ করো, তাহলে পরে তো তোমাকে এনিথিং এর বদলে নাথিং করতে হবে, নেগেটিভ করতে। সো রতন আস্কড নাথিং মোর, বা এনিথিং এলস যেটা বললে সেটাও করতে পারো, এনিথিং এলস। তারপর তারপরে দ্য পোস্টমাস্টার সেড টু হিম হি রতন হচ্ছে অ্যাপ্লাইড ছেলের ফর। নাম নয়, রতন হচ্ছে মেয়ের নাম। রতন, তোমরা পোস্টমাস্টার গল্পটা পড়েছো? রবি ঠাকুরের লেখা না ছোট স্যার, গল্প আমি পোস্টমাস্টার। পড়িনি স্যার। খুব লজ্জার বিষয়, পড়নি, এটা পড়ে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা ছোট গল্প, যেটা নিয়ে পরবর্তীকালে মানিক বন্দ্যোপাধ্যায়, সরি সত্যজিৎ রায় মুভিও তৈরি করেছিলেন, তিন কন্যা। সেখানে একটি গল্প ছিল পোস্টমাস্টার। তো রতন হচ্ছে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, যে মেয়েটি পোস্টমাস্টার দেখাশোনা করত, ঠিক আছে? এবং তার সাথে পোস্টমাস্টারের একটা অসম বয়সের খুব সুন্দর একটা বন্ধুত্বের গল্প ওই মানে রয়েছে এই ছোট গল্পটায়, পোস্টমাস্টার। কালজয়ী ছোট গল্প আর কি, এগুলো অবশ্যই পড়া উচিত। দেখো, পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, তাহলে দ্য পোস্টমাস্টার, এই যে বলছেন আপনি তাহাকে বললেন, এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ ব্যবহার করব। দ্য পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হার, হার মানে রতন, ঠিক আছে? কি বলছে? তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে। বললেন যে তিনি বদলির জন্য দরখাস্ত করেছেন। দ্যাট, তারপরে কি লিখেছো? তিনি স্যার আমি তো রতন ছেলে ভেবে হি লিখেছিলাম, তো সেখানে সি অ্যাপ্লাইড ফর সি ট্রান্সফার নয়, সি। দ্য। এখানে তো পোস্টমাস্টার অ্যাপ্লাই করেছে। পোস্টমাস্টার রতনকে কথাটা বলল, সো দ্য পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হার, রতনকে বলল যে তিনি বদলির জন্য দরখাস্ত, তিনি মানে এটা পোস্টমাস্টার, এখানে তো হি হবে। হ্যাঁ স্যার, ওইটা মানে আমি যেটা ভেবেছিলাম যে ওখানে আমি তো ছেলে ভেবেছিলাম, সেজন্য হি দিয়েছিলাম। তো যেটা পরে আমি লিখেছিলাম, তারপরে এটা এখন সি অ্যাপ্লাইড ফর আবার সি ট্রান্সফার। অ্যাপ্লাইড, বারবার একই কথা বলছে। আমি যেটা বোঝাচ্ছি তুমি বুঝতে পারছো না। পোস্টমাস্টার আপনি তাহাকে, তাহাকে মানে কাকে বললেন এটা বলো প্রথমে। স্যার মেয়েটাকে বললো। হ্যাঁ, মেয়েটাকে বললো। তাহলে আমি কি লিখেছি? আমি লিখেছি পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হার, লিখেছি রতন, হয়ে গেল। এরপরে কি বললেন?
তিনি বদলির জন্য দরখাস্ত করেছেন, তিনিটা কে? পোস্টমাস্টার। তাহলে এখানে হি হবে না সি হবে? বারবার একই কথা বলছো ইদ্রিস। পোস্টমাস্টার তো হি হবে। মিস্টেক হয়েছে। হ্যাঁ আমি বলছি তোমাকে, তাহলে তিনি দরখাস্ত করেছেন, দরখাস্ত করেছেন কি হবে? হি হ্যাড অ্যাপ্লাইড। He had He applied. had applied for a transfer. আরেকজন কিছু বলছিলে, বলো ব্রজগোপাল। He had applied. অ্যাপ্লাইড এর পরে বুঝতে পারলাম না, অ্যাপ্লাইড ফর দি ট্রান্সফার, ঠিক আছে? বদলি, তো বদলি মানে ট্রান্সফার, তাহলে অ্যাপ্লাইড ফর দি ট্রান্সফার, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছে। দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, নামঞ্জুর মানে Sir, application refuse. Application refuse. হ্যাঁ রিজেক্ট হয়েছে। তাহলে আমরা কি লিখবো? দেখো এখানে যেটা কিন্তু বিপরীতধর্মী কথা আছে, মানে দরখাস্ত করেছিল কিন্তু দরখাস্ত নামঞ্জুর হয়েছে। আমরা কিন্তু এখানে একটা কিন্তু দেখছি উজ্জ রয়েছে, তো সেই সেন্সটাকে কাজে লাগিয়ে আমরা এখানে বাট বলতে পারি। ট্রান্সলেশনটা আমরা একটু এদিক ওদিক এরকম করতে পারি সেন্সটাকে কাজে লাগিয়ে। এবার অ্যাপ্লিকেশনটা নামঞ্জুর হয়েছে, এটা কিন্তু প্যাসিভের সেন্স আছে, মানে অথরিটি তার অ্যাপ্লিকেশনটা নামঞ্জুর করে দিয়েছে, তাহলে এটা কিন্তু প্যাসিভ, নামঞ্জুর হয়েছে। সো দি অ্যাপ্লিকেশন, যদি প্যাসিভে লিখি তাহলে কিভাবে লিখব? দি অ্যাপ্লিকেশন, তারপর প্যাসিভে পাস্ট টেন্সে আমরা বি ভার্ব কি লিখব? অ্যাপ্লিকেশনের পরে বি ভার্বটা কি লিখব? পাস্ট টেন্সে অ্যাপ্লিকেশন ওয়াজ নট গ্রান্টেড, গ্রান্ট করা হয়নি, মঞ্জুর করা হয়নি। বা তোমরা এটা লিখতে পারো অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। Sir, আমি অ্যাপ্লিকেশনটা refuse দিয়েছিলাম। না, অ্যাপ্লিকেশন রিফিউজ নয়, রিজেক্ট হবে, রিজেক্ট হবে। রিফিউজ মানে অস্বীকার করছে, রিজেক্ট হবে, রিজেক্ট, বাতিল করে দিল। সো দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। আমরা এটা প্যাসিভে করব, সিম্পল পাস্টের প্যাসিভে করব যে অ্যাপ্লিকেশনটা নামঞ্জুর হয়েছে, মানে কেউ একটা নামঞ্জুর করেছে, সেটা প্যাসিভে লিখতে হবে। তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন, তাই তিনি কাজে জবাব দিয়া, কাজে জবাব দিয়া মানে কাজে জবাব দিয়া মানে সবাই চুপ করে আছে কেন? হ্যাঁ অবশ্যই, কাজে জবাব দিয়া মানে কাজটা রিজাইন করেছে, রিজাইন। তাহলে কি হবে? তিনি এখানে দুটো কাজ, একটা রিজাইন করলো, তারপর বাড়ি যাইতেছেন মানে কি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাড়ি যাইতেছেন মানে এই নয় কি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছেন, মানে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাড়ি চলে যাবেন। তাহলে সো তিনি, তাই, তাই তিনি কাজে জবাব দিয়া। দেখো কাজে জবাব দিয়া আমি বলেছিলাম ভার্বের সাথে একার থাকলে আমরা সেখানে পার্টিসিপল ব্যবহার করব। তাহলে কাজে জবাব দিয়ে, তার মানে রিজাইনিং, রিজাইনের সাথে আমি আইএনজি করে পার্টিসিপল করলে রিজাইনিং হিজ পোস্ট, তার পোস্টটা রিজাইন করে, রিজাইনিং হিজ পোস্ট, হি ডিসাইডেড, তিনি ডিসাইড করলেন, হি ডিসাইডেড টু গো হোম, বাড়ি যাবার জন্য। বাড়ি যাইতেছেন মানে বাড়ি যাবেন বলে ডিসাইড করেছেন। সো রিজাইনিং হিজ পোস্ট হি ডিসাইডেড টু গো হোম। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না, অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না। For a long time, no anyone spoke. নো এনিওয়ান মানে Sir, যে কেউ। তাহলে নোটা আগে আসছে কত? এনিওয়ান তো প্রথমে আসবে না, এনিওয়ান সাবজেক্ট, নোটা আগে আসবে কেন? ফর এ লং টাইম কেউ কথা বলল না, নো ওয়ান, নো ওয়ান স্পোক। কিংবা আমরা এটা বলতে পারি আটার্ড, উচ্চারণ করা, আটার্ড আ ওয়ার্ড,
একটা শব্দ উচ্চারণ করলো না। ফর এ লং টাইম নো ওয়ান স্পোক বা নো ওয়ান আটার্ড আ ওয়ার্ড। মিটমিট করিয়া লণ্ঠন জ্বলিতে লাগিল। স্যার এদিকে লিখতে পারিনি। অন্য কেউ লিখেছো? The land দ্য to ল্যান্টার্ন, Imad. দ্য ল্যান্টার্ন, তারপর The তোমার ভয়েসটা ব্রেক করছে, মানে একটু শুনতে পাচ্ছি একটু শুনতে পাচ্ছি না করে। দি ল্যান্টার্ন লিখলাম, লণ্ঠন, তারপরে অ্যাকচুয়ালি কিন্তু প্রদীপ বলেছে, ল্যান্টার্ন কিন্তু নয়। প্রদীপ মানে কিন্তু ল্যাম্প হবে, বুঝলে? ল্যাম্প হবে। হ্যাঁ, ল্যান্টার্ন মানে কিন্তু লণ্ঠন, মানে দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এখানে ল্যাম্প হবে, প্রদীপ। দ্য ল্যাম্প, প্রদীপ জ্বলিতে লাগিল। জ্বলিতে লাগিল মানে কি, এটা কিন্তু কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। সো দ্য ল্যাম্প ওয়াজ বার্নিং। দ্য ল্যাম্প ওয়াজ বার্নিং। বলছে মিটমিট করিয়া। মিটমিট করিয়া মানে ডিম, ডিমলি, ডিমলি, মিটমিট করিয়া, অ্যাডভার্ব। দ্য ল্যাম্প ওয়াজ বার্নিং ডিমলি। লণ্ঠনটা মিটমিট করে জ্বলছিল। ডিম মানে হচ্ছে মিটমিট করে জ্বলা, ঠিক আছে? তারপর এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির পাত্রের উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। সেন্টেন্সটা বড় আছে, বাট সেন্টেন্সটাকে আমরা কি করবো, কয়েকটা ভাগে ভাগ করে নিই। প্রথমে সাবজেক্ট এবং ভার্ব খুঁজি। এক স্থানে ঘরে জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির পাত্রের উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগলো। সাবজেক্ট কোনটা বলো তো? দ্য রেন ড্রপস হবে। হ্যাঁ, টপ টপ করিয়া মানে বৃষ্টির জল, এটা হবে বৃষ্টির জল সাবজেক্ট। ভার্বটা কি হবে, পড়তে লাগলো টপ টপ করে। তাহলে বৃষ্টির জল হবে সাবজেক্ট, পড়তে লাগলো টপ টপ করে মাটির পাত্রের ওপর ঘরের চাল ভেদ করিয়া। সেন্টেন্সটা কিন্তু আমাদের সাজানো হয়ে গেল। তাহলে বৃষ্টির জল, বৃষ্টির জল কি হবে, আচ্ছা, অ্যান্ড এবং বৃষ্টির জল, ড্রপস অফ রেইন ওয়াটার। বৃষ্টির জলে ফোঁটা, ড্রপস অফ রেইন ওয়াটার পড়তে লাগলো। বিজ্ঞান, বিজ্ঞান টু ড্রিপ। ড্রিপ, জল যে টপ টপ করে পড়ে তাকে ড্রিপ বলে। সো ড্রপস অফ রেইন ওয়াটার বিজ্ঞান টু ড্রিপ, পড়তে লাগলো। তারপরে বলেছে কিসের ওপরে, একটি মাটির পাত্রের ওপর, একটি মাটির পাত্রের ওপর। তাহলে অন, মাটির পাত্র ইংরাজি মাডি পট। না, মাটি মানে কর্দমাক্ত, মাটির মানে আর্দেন, অন অ্যান আর্দেন, আর্দেন, ঠিক আছে, আর্থ থেকে আর্দেন। তাহলে অন অ্যান আর্দেন পট, বা আমরা ডিশও বলতে পারি, একটা সরা টাইপের জিনিস, অন অ্যান আর্দেন পট বা ডিশ। আচ্ছা, তারপরে বলেছে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া, ভেদ করে আসছে। তাহলে থ্রু, থ্রু, থ্রু দি জীর্ণ চাল, জীর্ণ চাল, জীর্ণ, ওর্ন আউট, ওর্ন আউট রুফ অফ দ্য রুম, ওর্ন আউট রুফ অফ দ্য রুম, ঘরের জীর্ণ চাল, ওর্ন আউট রুফ, ঠিক আছে? এখানে তোমরা আর একটা শব্দ ব্যবহার করতে পারতে, ডিল্যাপিডেটেড। ডিল্যাপিডেটেড মানে বাড়িঘর যখন আর কি খুব মানে ভগ্নপ্রায় অবস্থা আর কি, জীর্ণ, তখন আমরা ডিল্যাপিডেটেড শব্দটা ব্যবহার করতে পারি। সো ডিল্যাপিডেটেড রুফ, ঠিক আছে, ওর্ন আউট বা ডিল্যাপিডেটেড রুফ। নেক্সট, কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া, কিছুক্ষণ পর, আফটার সাম টাইম।
আফটার সাম টাইম বা আফটার এ ওয়াইল, আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর। তারপরে রতন উঠিয়া, আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়তে গেল। কেউ লিখেছো এটা? Hello. হ্যাঁ বলো। Ratan went to bake the bread in the রতন ওয়েন্ট টু বেক, দেখো বেক কিন্তু কেক হয়, রুটি কিন্তু বেক হয় না। মেকের রুটি হ্যাঁ হবে। মেক হবে, মেক এ রুটি। বেক কিন্তু কেক, এইগুলো হবে, কেক বিস্কিট হতে পারে, রুটি কিন্তু মেক করব আমরা। তাহলে রতন আস্তে আস্তে উঠিয়া, এইটা তো পুরো বাদ দিয়ে দিলে। তাহলে রতন আস্তে আস্তে উঠলো মানে কি বলতো, নিজেকে তুলে, মানে আস্তে আস্তে উঠলো, নিজেই নিজে উঠলো। তাহলে যেটা নিজে নিজে হয় সেটা রেইজ বলে, যেরকম রেইজ ইওর হ্যান্ড। তাহলে রতন রেইজড হারসেলফ, নিজের শরীরটাকে আস্তে আস্তে ওপরে তুললো, আস্তে আস্তে তুললো, রেইজড হারসেলফ আপ স্লোলি, raised herself up slowly and went to, বলছে রুটি করতে গেল, রান্নাঘরে গেল, তাহলে went to kitchen কিচেন টু দ্য রুম, কিচেন to টু দ্য make, রুম। কিচেন আবার রুম কেন হবে, কিচেন হবে শুধু, to kitchen to make rotis, to make rotis। আমরা মেকের বদলে প্রিপেয়ারও বলতে পারি, ঠিক আছে, বাট মেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, টু মেক রোটিস। তারপর বলছে অন্য দিনের মতো তেমন চটপট হইল না, চটপট হইল না। চটপট হইল না মানে কি বলতো, একটু সেন্সটা বুঝতে হবে। মানে কুইক কুইকলি না, চটপট মানে কিন্তু কুইকলি না, চটপট মানে খুব স্মার্টলি। বলে না ছেলেটা খুব চটপটে, যেটা ইংরেজি হচ্ছে দ্য বয় ইজ ভেরি স্মার্ট। আমরা স্মার্ট কথাটা ইংরেজিতে এতটাই বলে অভ্যস্ত, যেটা বাংলাটা আমরা খুব একটা বলি না বা ভুলে গেছি। খুব চটপটে, খুব চটজলদি কাজ করতে পারে, খুব গুছিয়ে চট করে কাজটা করে দিতে পারে, ভুল হয় না, খুব স্মার্ট, তাকে বলে চটপটে। তাহলে চটপট হলো না মানে কি, খুব স্মার্টলি কাজটা করতে, মানে রুটিটা হয়তো একটু মোটা হয়ে গেল, বা আটাটা হয়তো ভালো করে মাখা হলো না, বা রুটিটার শেপটা হয়তো ঠিকঠাক হলো না, বা একটু খুব স্লো ধীরে ধীরে কাজটা করলো, এই সব কিছু মিলিয়েই চটপটে হলো না। তার মানে বলছে অন্য দিনের মতো চটপটে হইল না। তাহলে ইট ওয়াজ নট ফিনিশড, এটা শেষ হলো না, অ্যাজ স্মার্টলি, ততটা চটপটে ভাবে, অ্যাজ স্মার্টলি, অন্য দিনের মতো, অ্যাজ দি আদার ডেজ। ইট ওয়াজ নট ফিনিশড অ্যাজ স্মার্টলি অ্যাজ দি আদার ডেজ, অন্য দিনের মতো এত চটপট ভাবে কাজটা শেষ হলো না। বোধ করি মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল, বোধ করি মাথায় অনেক ভাবনা উদয় হয়েছিল। বোধ করি মানে দেখে মনে হয়, তাহলে ইট সিমড দ্যাট, অনেক ভাবনা, এটা হচ্ছে সাবজেক্ট, উদয় হয়েছিল তার মাথায়, অনেক ভাবনা, অনেক ভাবনা, মেনি থটস। তারপর মেনি থটস, had কি বললে, হ্যাড, তারপর arisen, ARISEN, হ্যাড অ্যারাইজেন, আচ্ছা উদয় হয়েছিল সেটা বলছো। দেখো একটা ভালো ইংরেজি বলে দিই, উদয় হয়েছিল আমরা এটাকে পারফেক্ট টেন্সে না করে পাস্ট টেন্সে যদি করব, মেনি থটস কেম ক্রাউডিং, ভিড় করে এলো,
কেম ক্রাউডিং, বা আমরা ক্রাউডেড বলতে পারি। মেনি থট ক্রাউডেড, ভিড় করেছিল, বুঝতে পারলে, ভিড় করেছিল, ক্রাউডেড ইনটু হার হেড, তার মাথার মধ্যে। চিন্তা ভাবনাগুলো বাইরে থেকে ভেতরে আসলো, সো ইনটু হার হেড। কেম ক্রাউডিং কিংবা ক্রাউডেড, ভাবনাগুলো ভিড় করে এলো, ঠিক আছে। স্যার এই ক্রাউড তো এটা জনতা বোঝাই না? হ্যাঁ, আমরা এটাকে এখানে চিন্তা ভাবনা জনতা বলছি, চিন্তা ভাবনার ভিড়, তাই জন্য ব্যবহার করছি। ইংরেজি শব্দ সেগুলোই মজা, একটা শব্দকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। ভাবনা চিন্তাগুলো তো মাথায় ভিড় করে আসলো, লোকজন যেরকম ভিড় করে, সেইখান থেকে ক্রাউড শব্দটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি যে মেনি থটস ক্রাউডেড, এবং এটা খুব ভালো একটা মানে খুব স্ট্যান্ডার্ড একটা ইংলিশ, ক্রাউডেড, ঠিক আছে। কেম ক্রাউডিং। পোস্টমাস্টারের আহার শেষ হইলে বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল। পোস্টমাস্টারের আহার শেষ হইলে, বলো, পোস্টমাস্টারের আহার শেষ হইলে। মানে যখন পোস্টমাস্টারের খাবারটা শেষ হলো, খাওয়াটা শেষ হলো, when the postmaster, sorry, postmaster finished her meal. finished his পোস্টমাস্টার তো His ছেলে, meal. হ্যাঁ সরি, আমি দেখো his meal, তারপরে বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল। দ্য গার্ল asked him, জিজ্ঞাসা করিল, asked him suddenly, হঠাৎ জিজ্ঞাসা করলো, সাডেনলি। আবার এটাও হতে পারে যে সাডেনলির বদলে যদি আমি এটাও বলি যে মানে হঠাৎ করে তো কোনো কাজ করলো, সো অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি এটাও বলা যায়। অ্যাব্রাপ্টলি হঠাৎ করে কাজটা করলো, জিজ্ঞাসা করলো। আচ্ছা, কি জিজ্ঞাসা করলো, এটা কিন্তু কোটেশনের মধ্যে আছে, দেখো। দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে, তাহলে এটা কোটেশনের মধ্যে আছে, আমরা কোটেশনের মধ্যেই লিখবো দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে। দাদাবাবু মানে হচ্ছে দাদা ভাই, বা দাদাবাবুও লিখতে পারো এখানে, দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে, কি হবে? will you take will you take me to your home? will you take me to your home? will you take me to your home? তোমার বাড়িতে নিয়ে যাবে। এখানে টেক আছে, will you take me, এখানে অ্যাকম্পানিও করা যায়, সঙ্গে যাওয়া। will you accompany me, আমাকে সঙ্গে নেবে। will you accompany me to your home, আমাকে তোমার সঙ্গে নেবে। আসলে রতন যখন পোস্টমাস্টার গ্রামে গেল চাকরিটা করতে, রতনকে বলা হলো তুমি পোস্টমাস্টার দেখাশোনা করবে, খাবার টাবার বানিয়ে দেবে, বাচ্চা মেয়ে। এবার সে পোস্টমাস্টারের খাবার দাবার বানিয়ে দেয়, থাকে সঙ্গে, গল্প টল্প করে। এই করতে করতে পোস্টমাস্টারের সাথে খুব অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয় রতনের। এবার যখন হঠাৎ করেই একদিন পোস্টমাস্টার বলে যে আমি ছুটির জন্য দরখাস্ত করেছিলাম, আমি বাড়ি চলে যাচ্ছি, তখন তো রতনের মন খারাপ শুরু হয়, কষ্ট শুরু হয়, এবং সেই সিনের একটা দৃশ্য, ছোট্ট একটা অংশ এখানে রয়েছে। সেটাই। স্যার এটা পড়েছি রবীন্দ্রনাথের ছোটবেলায়। এটা না পড়লে তো জীবনটা বৃথা, যেটা আমি ইদ্রিসকে প্রথমে বলেছিলাম। এটা না পড়লে জীবন বৃথা, পড়তে অবশ্যই হবে। এই সমস্ত সাহিত্য না পড়লে জীবনে দুঃখ কষ্টকে মোকাবেলা করবে কি করে? প্রেসিটা করো, খুব ছোট্ট প্রেসি, মানে 92 ওয়ার্ডস আছে মাত্র, খুবই ছোট্ট প্রেসি, এবং কোনো কঠিন শব্দ নেই। ওকে,
সো আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি, প্যাসেজটা পড়ো এবং আমাকে বলবে এটার থিম কি হবে, কি বলতে চাইছে, কিভাবে প্রেসিটা লিখব। 90টা শব্দ, সো খুবই ছোট্ট একটা প্যাসেজ। সবাই এটা সলভ করো। মাচ অফ দি হ্যাপিনেস, আচ্ছা আমাকে বলো কি বুঝতে পেরেছো, প্রথমে বলো, তারপরে আমি পড়ে বোঝাচ্ছি কি বিষয় আছে এটা। স্যার কোনো সঙ্গী কিংবা বন্ধু যখন আমরা চুজ করব তখন সেটা ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে বা চিন্তা ভাবনা করে চুজ করা উচিত, কারণ তার উপর আমাদের পুরো জীবনযাপনটা সুখীভাবে কাটবে কি মানে কষ্ট কাটবে এরকম নিয়ে কিছু লেখা। টাইটেল কি হতে পারে? স্যার আমি টাইটেল দিয়েছিলাম দ্য রিলেশনশিপ অফ ফ্রেন্ডস। তো ফ্রেন্ডশিপ দিলেই হয়। রিলেশনশিপস আর ফ্রেন্ডস মানে কি ফ্রেন্ডশিপ তো, তাই না? আচ্ছা আর কেউ বলো টাইটেল কি দিয়েছো? রিয়েল তোমার কথা না কেটে প্রত্যেকবার, আমি যে শুরুটা শুনতে পাচ্ছি তারপরে শুনতে পাচ্ছি ড্রপ করছে, আবার বলো। রিয়েল ফ্রেন্ড। আ রিয়েল ফ্রেন্ড, ওকে। স্যার এ গুড কোম্পানি। এ গুড কম্প্যানিয়ন, সঙ্গী, কম্প্যানিয়ন, ঠিক আছে। আর কোম্পানি মানে সঙ্গ, আ গুড কম্প্যানিয়ন। তুমি বলে ফ্রেন্ডশিপ, ওকে। মোটামুটি ঠিকঠাকই ধরেছো তোমরা। আমি একবার পড়িয়ে দিই। Much of the happiness and purity of our lives depends on our making a wise choice of our companions and friends. Much of the happiness, আমাদের অনেকটা সুখ, আনন্দ এবং purity of our lives, আমাদের জীবনের পবিত্রতা depends on, নির্ভর করে on our making a wise choice, আমরা কত ভালো মতো বিচক্ষণতার সাথে চুজ করতে পারি আমাদের কম্প্যানিয়ন, সঙ্গী এবং বন্ধু। ইফ ব্যাডলি চুজেন, কিন্তু যদি তুমি ভালো মতো সেটা চুজ করতে না পারো, তুমি কোনো ভুলভাবে মানে ভুল চুজ করলে কোনো মানুষকে, দে উইল সার্টেনলি ড্র্যাগ আস ডাউন, তাহলে তারা অবশ্যই আমাদের কিন্তু আরো পেছন দিকে টেনে নিয়ে যাবে, আমাদের কারো নিচের দিকে নামাবে। ইফ ওয়েল, কিন্তু তুমি যদি ভালো মতো ফ্রেন্ডশিপ চুজ করতে পারো, দে উইল রেইজ আস আপ, তারা আমাদেরকে আরো বেশি উঁচুতে নিয়ে যাবে বা আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাবে। ইয়েট, তথাপি মেনি পিপল লিভ দি সিলেকশন অফ দেয়ার ফ্রেন্ডস টু চান্স, কিন্তু অনেক লোকজন আছে তাদের এই যে বন্ধুত্ব সিলেকশনটা তারা কি করে ভাগ্যের হাতে ছেড়ে দেয়। ভালো ভাগ্য হলে ভালো বন্ধু আসবে, না হলে বন্ধু আসবে না। দো ইন দি চয়েস অফ এ ডগ অর এ হর্স দে এক্সারসাইজ দি গ্রেটেস্ট কেয়ার, কিন্তু যখন দেখা যায় বাড়িতে কোন পোষা কুকুর রাখবে কিংবা ঘোড়া রাখবে, তখন কিন্তু তারা প্রচণ্ড কেয়ারফুলি বড় সব কিছু স্টাডি করে সব কিছু বিচার বিবেচনা করে তারপর একটা পেট রাখছে, অ্যানিমাল রাখছে। কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে তারা কি করে, বলে যে ভাগ্যে থাকলে ভালো বন্ধু আসবে, মানে ভাগ্যের হাতে বন্ধুত্বকে ছেড়ে দেয়। ইট ইজ ওয়েল অ্যান্ড রাইট টু বি কোর্টিয়াস টু এভরিওয়ান উইথ হুম উই আর ব্রট ইনটু কন্ট্যাক্ট। ইট ইজ ওয়েল অ্যান্ড রাইট, এটা অবশ্যই খুব ভালো জিনিস এবং সঠিক জিনিস, টু বি কোর্টিয়াস, খুব ভদ্র আচরণ করা, টু এভরিওয়ান, প্রত্যেকের সাথে, উইথ হুম, যাদের সাথে, উই আর ব্রট ইনটু কন্ট্যাক্ট, যাদের সাথে আমাদের সংস্পর্শে আসি বা যাদের সাথে আমাদের পরিচয় হয়, তাদের সবার সাথে আমাদের খুব ভদ্র আচরণ করা অবশ্যই উচিত। বাট টু চুজ দেম অ্যাজ রিয়েল ফ্রেন্ডস ইজ অ্যানাদার, কিন্তু তাদেরকে যে তুমি সত্যিকারের বন্ধু বলে মনে করবে, চুজ করবে, সেটা কিন্তু অন্য জিনিস। আমরা একটা সারাদিনে আমাদের কাজকর্ম চলাফেরার পথে প্রচুর মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কথাবার্তা হয়, দেখা গেল একটা মানুষের সাথে আমাদের রোজই দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সে রিয়েল ফ্রেন্ড হয়ে যাবে। আমরা সবার সাথে ভালো করে কথা বলি, হেসে কথা বলি, চেষ্টা করি, কিন্তু তার মানে এই নয় সবাই আমাদের বন্ধু, সেটা কিন্তু নয়। Such are only those that render us real help in times of trials and temptations. Such are only those, কিন্তু বন্ধু, রিয়েল ফ্রেন্ডস কারা হবে? যারা রেন্ডার আস রিয়েল হেল্প, আমাদের সঠিক
মানে সত্যিকারের সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইন টাইমস অফ, কোন সময়? ট্রায়ালস, যখন আমরা খুব বিপদের মধ্যে পড়ি, জীবনে অনেক প্রবলেম চলছে, পরীক্ষা চলছে জীবনে, অ্যান্ড টেম্পটেশনস, এবং আমাদের কোনো বাজে লোভ হচ্ছে বা বাজে দিকে আমরা চলে যাচ্ছি, বিপথে চলে যাচ্ছি, তখন সেই বন্ধুরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, আমাদের দুঃসময় আমাদের কাজে আসে। তারাই কিন্তু সত্যিকারের ফ্রেন্ড হবে। ঠিক আছে? সো এইটা ডেফিনেটলি রিয়েল ফ্রেন্ড বা রিয়েল ফ্রেন্ডশিপ, এটা নিয়ে কথা বলা হচ্ছে। এখানে আমি লিখেছি দেখো, সিলেকশন অফ আ রিয়েল ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু সিলেকশন করে করতে হবে। চুজিং আ রিয়েল ফ্রেন্ড নিডস স্পেশাল কেয়ার, একটা রিয়েল ফ্রেন্ড চুজ করতে যাওয়াটা নিডস, প্রয়োজন হয়, স্পেশাল কেয়ার, একটা বিশেষ যত্নের দরকার হয়। চুজিং আ রিয়েল ফ্রেন্ড এইটা কিন্তু একটা সাবজেক্ট, এবং তারপরে নিডস ভার্বটা এসেছে। রিয়েল ফ্রেন্ডস হেল্প আস ইন আওয়ার নিডস অ্যান্ড ট্রাবলস, সত্যিকারের বন্ধু সাহায্য করে আমাদেরকে আমাদের প্রয়োজনে, আমাদের সমস্যায়। ইফ চুজেন রং, তুমি যদি এটাকে চোজেন রং মানে ভুলভাবে চুজ করো, দে উইল বি হার্মফুল টু আস, তারা আমাদের কিন্তু ক্ষতি করবে। দে উইল বি হার্মফুল টু আস। তাহলে এখানে রিয়েল ফ্রেন্ডসটাকে স্পেশাল কেয়ার দিয়ে চুজ করা উচিত। রিয়েল ফ্রেন্ডস আমাদেরকে সমস্যা থেকে উদ্ধার করে, এবং রিয়েল ফ্রেন্ড যদি চুজ করতে না পারো তাহলে জীবনে অনেক ক্ষতি হতে পারে। ব্যাস এই তিনটে কথাই এখানে 30 ওয়ার্ডসের মধ্যে লেখা আছে। কোনো প্রশ্ন আছে? কোনো বুঝতে অসুবিধা আছে কোথাও কিছু কারোর? ওকে, না স্যার। ঠিক আছে, চলো আজকে ক্লাস শেষ করছি তাহলে। তোমরা বাড়িতে থ্যাংক ইউ। যেগুলো আগে হয়ে গেছে প্রেসি, সবকটাই পিডিএফ দেওয়া আছে বিভিন্ন সময়, সেগুলো বারবার স্টাডি করো, কারণ ক্লাসে তোমাদের যেরকম রেসপন্স তাতে কিন্তু আমার মনে হয় না তোমরা খুব একটা বুঝতে পারছো বা শিখতে পারছো। আমি জানি না কেন, মেবি তোমরা ইরেগুলার বলে বা কি ব্যাপার, বাড়িতে প্র্যাকটিস করছো না, সেটা হয়তো আসল কারণ হবে। তাই পুরোনো যেগুলো হয়ে গেছে সেগুলো বারবার করে প্র্যাকটিস করো। পিকে দে সরকারের বইটা খুব ভালো মতো প্র্যাকটিস করো, ভেরি ক্লোজলি সেটাকে স্টাডি করো। পিকে দে সরকারের বইতে প্রেসি অনেক এক্সাম্পল করে দেওয়া আছে, যেগুলো করে দেওয়া আছে সেগুলো একটা কাজ করতে পারো, তোমরা আনসারটা দেখবে না, প্রথমে প্যাসেজটা নিজেরা পড়বে, পড়ে নিজেদের মতো বাড়িতে আনসার লিখবে, লেখার পরে ওখান থেকে মেলাবে যে কোথায় কোথায় ভুল হলো, বা তোমার আনসারটা মানে ঠিক দিকে যাচ্ছিল না ভুল দিকে যাচ্ছিল। এই জিনিসগুলো তোমরা বাড়িতে করো, নাহলে তোমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবে না। রাইটিং এমন একটা বিষয়, প্র্যাকটিস না করলে ইমপ্রুভ করা যাবে না। যদি মনে করো পরীক্ষা হলে গিয়ে তুমি একদিনেই বাঘ মেরে দেবে, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। তোমাকে মানে ওটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা কেউ স্কুলে পড়ো না যে তোমাদের বারবার বলতে হবে প্র্যাকটিস করো, তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ, এবং সেই তাগিদটা তোমাদের প্রত্যেকের নিজের ভেতর থাকা উচিত। এবারে যদি কেউ বিসিএস পরীক্ষা দিয়ে থাকো, বিসিএস এর দেখবে যে মানে প্রেসিটা এসেছিল সেটা যথেষ্ট কঠিন একটা প্রেসি দিয়েছিল। আগের বছর একটা বড় প্রেসি দিয়েছিল কিন্তু সোজা ছিল, এবারে ছোট প্রেসি দিয়েছে কিন্তু কঠিন প্রেসি দিয়েছে। আমি বলছি না তোমরা সবাই বিসিএস দেবে, তোমরা অনেকেই আছে পিএসসি ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস দেবে, সেখানেও কিন্তু সহজ প্রশ্ন আসছে না, এটা মনে রেখো। তাই আজকাল কম্পিটিশনটা এতটাই বেড়েছে, কখনোই কিন্তু ভাববে না কি সোজা প্রশ্ন দেবে, ছোট্ট একটা প্যাসেজ দেবে, করে দিয়ে চলে আসবো, দরকার নেই প্র্যাকটিস করা, কখনোই সেটা ভাববে না, সেটা ভাবাটাই ভুল হবে। সো বাড়িতে তোমরা প্র্যাকটিসটা করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, হ্যাভ এ নাইস ডে।